বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণ পছন্দ হবে এরকমই দুটো গরমের উপযোগী ভেজ রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। যারা রোগা হওয়ার জন্য ডায়েট প্ল্যান ফলো করছেন তারাও কিন্তু এই রেসিপি দুটো ট্রাই করতে পারেন। যেমন হেলদি অ্যান্ড টেস্টি, তেমনই কিন্তু এগুলো বানানো ভীষণ সহজ। তাহলে চলুন প্রথমে দেখে নেওয়া যাক গ্রিন পাস্তার রেসিপি। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো সবার প্রথমে একটা সসপ্যানে কিছুটা জল গরম করে নিয়ে তার মধ্যে 5-6টা মতো গোটা কাজু বাদাম আর তার সাথে বেশ খানিকটা পালং শাক দিয়েছি। বেশ খানিকটা বলতে এখানে ওই কাঁচা পালং শাক 1 কাপ মতো হবে। পালং শাক যদি না পান ব্রোকলি দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারেন। রান্নার প্রসেস কিন্তু একদম সেম থাকবে। 2 থেকে 3 মিনিটের জন্য পালং শাক হোক বা ব্রোকলি দুটোকেই ব্লাঞ্চ করে নিতে হবে। মানে এরকম ফুটন্ত গরম জলে 2 মিনিট মতো রান্না করে নিয়ে এটাকে তুলে একদম বরফ ঠান্ডা জলে রেখে দিতে হবে। এতে পালং শাকের গ্রিন কালারটাও ইনট্যাক্ট থাকবে আর পালং শাকের কাঁচা ভাবটাও চলে যাবে। তো দেখুন পালং শাক এবং কাজু বাদাম দুটোকেই তুলে আমি একদম বরফ ঠান্ডা জলে রেখে দিচ্ছি। এরপর এই জলটাই আমি পাস্তা সেদ্ধ করার কাজে ব্যবহার করব। জলটা একবার ছেঁকে নিয়েছি আমি পালং শাকটা তুলে নেওয়ার পর। তো এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি পর্যাপ্ত পরিমাণে নুন আর তারপর দিয়ে দিচ্ছি এখানে ডিসানো পাস্তালিশিয়াসের পেন্নে পাস্তা, যেটা 100% ডুরুম হুইট মানে ডুরুম আটার সেমোলিনা বা সুজি দিয়ে তৈরি। এতে কিন্তু ময়দা নেই। পাস্তা ঠিকঠাক চুজ করতে পারলে পাস্তাও কিন্তু হেলদি খাবার হতে পারে। যাই হোক, আমি যখনই পাস্তা সেদ্ধ করি একটু বেশি পরিমাণে করি, মানে যতটা পাস্তা রান্না করব তার থেকে একটু বেশি পরিমাণে সেদ্ধ করে রাখি। যেটা এক্সট্রা থাকে সেটা ফ্রিজে রেখে দিই, তাহলে আর পরের দিন পাস্তা সেদ্ধ করার ঝামেলাটা থাকে না। যাই হোক, যতক্ষণে পাস্তাটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে এই রান্নার জন্য একটা পেস্ট আমি রেডি করে নেব। তো এই যে বরফ জলে ডুবিয়ে রাখা পালং শাক এবং কাজু বাদামটা রয়েছে, এটাকে তুলে একটু জল চিপে নিয়ে এটা একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম। তার সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম মতো পনির। আমি পনির দিয়েছি, আপনারা দুধ কাটিয়ে ছানা তৈরি করেও দিতে পারেন। পনির এই পাস্তা সসটার মধ্যে একটা টেক্সচার দেবে আর তার সাথে এটাকে একটু ঘনও করবে। আর তার সাথে পনির তো প্রোটিনের খুব ভালো সোর্স, সেটা তো আমরা সবাই জানি। যাই হোক, অল্প একটু জল অ্যাড করে এবার এই সমস্ত উপকরণ একসাথে মিহি করে বেটে নিতে হবে। তো পাস্তাটা মোটামুটি অর্ধেক মতো সেদ্ধ হয়েছে, তো আমি ওটাকে পাশের বার্নারে শিফট করে দিলাম। আর এই বার্নারে আমি একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে জাস্ট 1 টিস্পুন মতো সাদা তেল দিলাম। আপনারা কিন্তু এখানে অলিভ অয়েল বা বাটারও ইউজ করতে পারেন। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এতে 1 চা চামচ কুচনো রসুন দিয়ে রসুনের কালারটা গোল্ডেন হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিয়েছি। তারপর যে সসের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে যেহেতু কাজু বাদাম আছে তাই এটাকে দিয়েই কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে মেশাতে হবে, তা না হলে নিচ থেকে লেগে যেতে পারে। পাস্তা সেদ্ধ করা জল অল্প একটু দিলাম আর তার সাথে মিক্সার জারটাতে সামান্য একটু জল অ্যাড করে ভালো করে মিশিয়ে নিয়ে সেই জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এতে জারে লেগে থাকা একটুও পেস্ট আর নষ্ট হবে না। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে এই সসটাকে রান্না হতে দিতে হবে 2 থেকে 3 মিনিটের জন্য। যখন দেখবেন সসটার ওপরে এরকম তেল ভাসতে শুরু করেছে তখন এর মধ্যে 1 মুঠো মতো সুইট কর্ন অ্যাড করেছি। ওটা চাইলে নাও দিতে পারেন, আপনারা মাশরুমও একটু ভেজে এখানে দিতে পারেন। আর তার সাথে যতটা পরিমাণ পাস্তা প্রয়োজন ততটা সেদ্ধ পাস্তা এর মধ্যে দিয়ে দিলাম আর পাস্তা সেদ্ধ করা জলটাও অল্প একটু দিয়েছি। দিয়ে আবারও সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। পাস্তা সেদ্ধ করা জলটাতে পর্যাপ্ত পরিমাণে নুন দেওয়া রয়েছে, সেই কারণে আমি কিন্তু আর আলাদা করে নুন অ্যাড করিনি। তবে আপনারা এই সসটা একটু টেস্ট করে দেখে নিতে পারেন, যদি প্রয়োজন হয় অল্প একটু নুন অ্যাড করতে পারেন। আচ্ছা, এরপর আমি এর মধ্যে সামান্য একটু পিওর মজরেলা চিজ গ্রেট করে দিচ্ছি। পিওর মজরেলা চিজে কিন্তু গুড ফ্যাট থাকে, তাই ডায়েট চলাকালীনও অল্প করে খেতে পারেন। এটা খুব বেশি পরিমাণে নয় কিন্তু, তাও সপ্তাহে 1 আধ দিন খেলেই হবে। মানে এমন নয় যে গুড ফ্যাট বলে আমি এটা রোজ খাবো। যাই হোক, সসটা অনেকটাই ঘন হয়ে গেছে, তো এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী রেড চিলি ফ্লেক্স আর একটু ইটালিয়ান ওরেগানো সিজনিং অ্যাড করছি। 1/2 টিস্পুন করেই এগুলো দিচ্ছি। দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব, তাহলেই আমাদের গ্রিন পাস্তা এখানে একেবারে রেডি হয়ে যাবে। গরম গরম সার্ভ করুন, খেতে দুর্দান্ত লাগে। এটা যদি আগে কখনো ট্রাই না করে থাকেন অবশ্যই একবার ট্রাই করে দেখুন। খাওয়ার পর কিন্তু আমায় খুঁজে খুঁজে থ্যাংক ইউ বলে যেতে হবে, এটুকু আমার গ্যারেন্টি। যাই হোক, অবশ্যই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন। তো পাস্তা একেবারে রেডি, এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি। এটা আমি একজনের জন্যই বানিয়েছি, আপনারা কিন্তু সমস্ত উপকরণ সমান অনুপাতে বাড়িয়ে এটা বেশি করেও বানাতে পারেন। তো এবার চলে যাচ্ছি আজকের পর্বের পরবর্তী প্রিপারেশন দই কাওনের রেসিপিতে। এটাও বাচ্চা থেকে বড় সকলের খুব পছন্দ হবে। তো সবার প্রথমে 1/2 কাপ কাওন দানা বা শ্যামা চাল আমি এখানে একটা ছাঁকনির উপরে নিয়েছি। এটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। যে কোনো উপোসের দিনেও কিন্তু এটা খাওয়া যেতে পারে। তো যতটা পরিমাণে শ্যামা দানা নিয়েছি তার 3 গুণ পরিমাণে জল দিয়ে দিলাম এর মধ্যে।
ভালো করে একবার মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন। আমি হাফ টিস্পুন মতো দিলাম। তারপর প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে 3টে হুইসেল আসা পর্যন্ত এটাকে আমি রান্না করে নেব। তাহলেই কিন্তু এই কাওন দানা বা শ্যামাদানা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এটা সেদ্ধ হয়ে গেছে। তো নামিয়ে নিয়েছি, এবার এটা ঠান্ডা হতে দেব। শ্যামাদানাটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তারপর চলে যাচ্ছে এই রান্নার পরবর্তী স্টেপে। আমি এখানে ঘরে পাতা টক দই নিয়েছি 350 গ্রাম মতো। আপনারা কিন্তু চেষ্টা করবেন ঘরে পাতা টক দই ব্যবহার করতে, কারণ এটা একটু কম টক হয়। দোকানের কেনা টক দই কিন্তু অনেকটা বেশি টক হয়, সেক্ষেত্রে একটু কম ব্যবহার করবেন তাহলে। আর তার মধ্যে একটু জল মিশিয়ে ভালো করে ফেটিয়ে নেবেন। আমি এর মধ্যে আর জল দিলাম না। এবার এটাকে একটা তারের হুইস্কারের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। একদম স্মুথ হওয়া পর্যন্ত এটাকে ফেটিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে সেদ্ধ করে রাখা শ্যামাদানাটা দিয়ে দিচ্ছি। দিয়ে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। শ্যামাদানাটা ঠান্ডা হওয়ার পর একটু দলা পাকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো দইয়ের মধ্যে এটাকে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু এই দলাগুলো পুরোপুরি ভেঙে যাবে এবং এটা খুব সুন্দর স্মুথ হয়ে যাবে। কনসিস্টেন্সি ঠিক করার জন্য প্রয়োজনে আরো একটু দুধ অথবা টক দই ব্যবহার করা যেতে পারে। তো দেখুন মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এবার একটা ফ্রাইং প্যান ভালো করে গরম করে তার মধ্যে 1 টেবিল চামচ মতো ঘি অ্যাড করলাম। যারা ওয়েট লস করার জন্য ডায়েট প্ল্যান ফলো করছেন তারা 1 চা চামচ ঘি এখানে অ্যাড করতে পারেন। এরপর এর মধ্যে বেশ খানিকটা চিনেবাদাম দিয়ে চিনেবাদামগুলোকে 1 মিনিটের জন্য ভালো করে ভেজে নিয়েছি। চিনেবাদামগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে এগুলোকে একটা সাইডে সরিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা শুকনো লঙ্কা, অল্প একটু জিরে। অন্যদিন বানালে আমি এতে একটু সর্ষেও অ্যাড করি, মানে গোটা কালো সর্ষে। তবে যেহেতু এটা আমি একাদশীর দিনে বানিয়েছিলাম সেই কারণে শুধু জিরেই অ্যাড করলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিহি করে কুচনো কাঁচা লঙ্কা আর তার সাথে 3টে ডাঁটিতে যেটুকু কারি পাতা ছিল সবটাই এখানে দিয়েছি। দিয়ে এগুলোকেও সুন্দর মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন কাঁচা লঙ্কাটা কিন্তু সেই হিসেবে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আমরা একটু ঝাল খেতে পছন্দ করি, এতদিনে জেনেই গেছেন নিশ্চয়ই। তো সেই কারণে কাঁচা লঙ্কাটা একটু বেশি দিয়েছি এখানে। এবার এই সমস্ত ভেজে রাখা উপকরণ ঘি সহ দিয়ে দিতে হবে ফোড়ন হিসেবে দই কাওনের মিশ্রণটার মধ্যে। দিয়ে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের দই কাওন এখানে একেবারে রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য। এই প্রচন্ড গরমের দিনে জলখাবারে অথবা লাঞ্চের মেনুতে কিন্তু এই দই কাওন বা সামাদানাটা রাখতেই পারেন। গরমের দিনে এটা যেমন উপাদেয় তেমনই হেলদিও বটে। আর বাড়িতে যদি একটু বেদানা থাকে তাহলে তো সোনায় সোহাগা, অল্প একটু বেদানা এতে অ্যাড করবেন, সেটাও খেতে দুর্দান্ত লাগবে। মানে একটু টক ঝাল টাইপের এই দই কাওনটা হবে আর বেদানাগুলো মুখে পড়লে একটু মিষ্টত্ব অ্যাড করবে, খেতে দারুণ লাগবে। চাইলে সামান্য একটু জাগরি পাউডারও অ্যাড করতে পারেন বা চিনিও অ্যাড করা যেতে পারে। যদি টক দইয়ের টক ভাবটা বেশি বলে মনে হয় অবশ্যই একটু টেস্ট করে দেখে নেবেন, নিয়ে চিনিটা বা মিষ্টিটা অ্যাড করবেন। ব্যাস, দারুণ সুস্বাদু দই কাওন এখানে একেবারে রেডি। এবার এটা সার্ভ করে দিচ্ছি। আজকের পর্বে দেখানো দুটো রেসিপির মধ্যে কোনটা আপনাদের বেশি পছন্দ হলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। রেসিপিগুলো ভালো লেগে থাকলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাও চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এবং আমায় সাপোর্ট করতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।